বাসর ঘরে রাইতা একা বসেছিল। তার যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরেছে। সে জানে না কার সঙ্গে, কোন ভাগ্যের সঙ্গে তার জীবন গাঁথা পড়ে গেছে। চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল নিঃশব্দে। হঠাৎ দরজার শব্দে রাইতা চমকে উঠল। ঘরে প্রবেশ করলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। মুখে ক্লান্তি, চোখে অপরাধবোধ। তাকে দেখে রাইতার শরীর শক্ত হয়ে গেল। লোকটি তার পাশে বসতে চাইল। রাইতা সরে গেল। ভাঙা গলায় লোকটি বলল, মা, আমি তোমার শ্বশুর। কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব জানি না, তবুও বলছি আমাকে মাফ করে দিও। এইটুকু বলেই আব্দুল হক সাহেব ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাইতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করে দিল। তারপর দৌড়ে গেল ওয়াশরুমে। ট্যাপ চালু করে ঠান্ডা জলের নিচে বসে পড়ল। কান্না আর্তনাদে ভেঙে পড়ল সে। অজান্তেই তার মনে ফিরে এলো আজ সকালের কথা, যখন সব শুরু হয়েছিল। সকালে রাইতা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ঘরে ঢুকেছিল সেই মহিলা যাকে সবাই তার মা বলে, অথচ রাইতা কখনোই মানতে পারেনি আজ কোথাও যাওয়া হবে না বলে। আজমেরি খান, আজ তোমার বিয়ে। আজমেরি খানের সেই কথা শুনে রাইতার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ছিল। এক মুহূর্ত দেরি না করে সে সোজা গিয়ে দাঁড়িয়েছিল বাবা জাফর খানের সামনে। আমি এসব কি শুনছি? আর ওই মহিলাকে যে উনি আমার বিয়ের কথা বলছে? জাফর খান মেয়ের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ওই মহিলা তোমার মা। রাইতা তাচ্ছিল্যের হাসি এসে বলে, আমার মা অনেক আগেই মারা গেছে। আমি ওকে মা মানি না। ওর জন্যই আমার মা মরেছে। ওর জন্যই আমি আর আমার ভাই আলাদা হয়ে গেছি। জানেন আমার ভাই কোথায়, কি করে? আপনি কখনো খোঁজ নিয়েছেন? কিন্তু জাফর খান মেয়ের এইসব কথা শুনতে চায় না। ধমকের সুরে বলে, আমি এসব শুনতে চাই না। আজ তুমি বিয়ে করবে আব্দুল হক সিকান্দারের ছোট ছেলে আরহামকে। এই কথা শুনে রাইতার চোখের অন্ধকার নেমে এসেছিল। সে চিৎকার করে উঠে বলে, আমি কোনো বিয়ে করব না। এই বুদ্ধি আপনাকে ওই মহিলা দিয়েছে, তাই না? আপনারা দুজন মিলে আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছেন। জাফর খান মেয়ের দিকে তাকিয়ে বলে, এই বিয়ে করো, না হলে আজই তোমাকে ত্যায্য করব। রাগ, অপমান আর অসহায়তায় পড়ে রাইতা বিয়েতে রাজি হয়েছিল। তারপর রাইতাকে জোর করে সাজানো হয়েছিল। বিয়ের তাদের বাড়িতে ছোট করে হয়েছিল। শুধু দুই পরিবারের লোকজন ছিল, কিন্তু একবারের জন্য সে তার বরকে দেখেনি। কবুল বলার কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়েছিল সে। আর এখন চেতনা ফিরে পেয়ে নিজেকে আবিষ্কার করেছে এই অচেনার ঘরে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রাইতা তোয়ালে জড়িয়ে ঘরের চারপাশে তাকালো। বুকের ভেতরটা তখনও ভারী। কি করবে বুঝতে না পেরে সে আলমারিটার কাছে এগিয়ে গেল। ধীরে হাতে টান দিতে আলমারির দরজাটা খুলল। ভেতরে চোখ পড়তেই রাইতা অবাক হয়ে গেল। মেয়েদের প্রয়োজনীয় সব কিছু পরিপাটি করে সাজানো। একটু ইতস্ত করে সে একটি শাড়ি বের করলো। আর কিছু না ভেবে সেটাই পরে নিল। রাত অনেক হয়ে গিয়েছিল। আশ্চর্যভাবে এখনো কেউ আসেনি। অজানা ক্লান্তি আর মানসিক ধকল মিলিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। সকালে হঠাৎ দরজায় খটখট শব্দে তার ঘুম ভেঙে গেল। চমকে উঠে দরজা খুলতে সে দেখল তারই বয়সী এক মেয়ে দাঁড়িয়ে আছে। রাইতার দিকে তাকিয়ে মেয়েটি বলল, ভাবি, আপনাকে নিচে খেতে ডাকছে, চলুন। বলতে বলতেই তার চোখ পড়ল রাইতার পরনের শাড়ির দিকে। ব্রুকুসকে একটু অবাক হয়ে সে বলল, এ কি ভাবি, আপনি শাড়ি পরেছেন কেন? আমি তো আপনার জন্য ড্রেস দিয়েছি, তাড়াতাড়ি চেঞ্জ করুন। তারপর একটু নিচু গলায় যোগ করলো, ভাইয়া জানতে পারলে এই বাড়িতে আগুন লেগে যাবে। রাইতা কিছুটা অবাক হয়ে গেল, তবুও কোনো প্রশ্ন করলো না। শুধু শান্ত গলায় জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মেয়েটি সংক্ষিপ্তভাবে বলল, নীলা। আর কোনো কথা না বাড়িয়ে নীলা রাইতার হাত ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে। সেখানে একটি পরিপাটিত জমা হাতে দিয়ে বলল, এটা পরে আসুন।
রাইতা চুপচাপ তাই করলো। কিছুক্ষণের মধ্যে সে জামা বদলে ফ্রেশ হয়ে নিচে নামলো। রাইতা নিচে নেমে এসে দেখলো তাতে সে এক মুহূর্ত থমকে গেল। এটা একান্নবর্তী এক বিশাল পরিবার। রাইতার এক পরিবার থাকায় তার অদ্ভুত লাগে। ডাইনিং টেবিল ঘিরে বসে আছে বাড়ির প্রায় সব সদস্য। ঠিক তখনই তার শাশুড়ি মাহবুবা সিকান্দার এগিয়ে এলো। তিনি রাইতার দিকে তাকিয়ে নিজের হাতের বালা খুলে তার হাতে পরিয়ে দিল। এখানে এসে আমার পাশে বসো, শান্তাও সুরে বলল। রাইতা চুপচাপ চেয়ারে বসলো। কিছুক্ষণের মধ্যে সে বুঝে নিল এই পরিবারে আছে তার শ্বশুর আর তার দুই ভাইয়ের পরিবার। টেবিলের একপাশে বসে আছে তাদের বৃদ্ধা মা। নামগুলো রাইতা তখনও জানে না, তবে এতটুকু বুঝে গেছে খুব তাড়াতাড়ি তাকে সব জানতে হবে। না চাইলেও কিন্তু রাইতার চোখ বারবার খুঁজছিল একজনকেই, যার সঙ্গে তার জীবন বাঁধা পড়েছে। ডাইনিং টেবিলে দুজন সুদর্শন পুরুষ ছিল। একজন তার স্ত্রীর পাশে বসায় স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, অন্যজন একা বসে আছে চুপচাপ নির্লিপ্ত। প্রথমে রাইতা ভেবেছিল হয়তো চুপচাপ বসে থাকা জনি তার স্বামী, কিন্তু মুহূর্তের পরই বুঝে গেল না। যদি তার স্বামী হতো তাহলে তাকে ভাবি হিসেবে তার সাথে পরিচয় করানো হতো না। তারপরও তার দৃষ্টি বারবার আটকে যাচ্ছিল সেই একা বসে থাকা মানুষটির দিকে। ওই মানুষটির চাহনি ছিল অদ্ভুত, কেমন যেন অস্বস্তিকর। রাইতা চোখ ফিরিয়ে নিল। খাওয়া শুরু হলেও রাইতার মন পড়ে রইল টেবিলের এদিক ওদিক। খাবারের স্বাদ সে প্রায় টেরই পেল না। চোখ বরাবর খুঁজছিল সেই মানুষটাকে যার সঙ্গে তার জীবনের সবথেকে বড় সত্যটা জড়িয়ে আছে। খাওয়া শেষ হতেই নীলা চুপচাপ তার পাশে এসে দাঁড়ালো। ভাবি, চলুন, সংক্ষিপ্ত করে বলল সে। রাইতা কিছু না বলে উঠে পড়ল। দুজনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে রাইতার বুকের ভেতর কৌতূহলটা আর চেপে রাখা গেল না। অবশেষে সে বলেই ফেলল, নীলা, তোমার ভাইয়া কোথায়? নীলা এক মুহূর্তে থমকে গেল, তারপর এমন ভান করলো যেন প্রশ্নটা শোনেননি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, বলল সে। কথার দিকে বদলে রাইতা বুঝে গেল এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলো, নীলা, আমি তোমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছি। নীলা এবার একটু বিরক্ত হলো। ভাবি, এত প্রশ্ন করবেন না, বলে সে দ্রুত হাঁটা বাড়িয়ে দিল। ঘরের দরজার সামনে এসে থামলো দুজনে। রাইতার ধৈর্য তখন শেষ। আমার স্বামী কোথায় এটা জানা কি আমার অধিকার না? এই কথায় নীলার মুখের ভাব পাল্টে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে সে হালকা, প্রায় হাসির মতো একটা মুখ করে বলল, ভাইয়া চট্টগ্রাম গেছে। রাইতা বুকের ভেতরটা কেঁপে উঠল। চট্টগ্রাম কেন? নীলা ঘরের দরজা খুলতে খুলতে বলল, ভাইয়া তো নেভিতে আছে। রাইতা অবাক হয়ে বলল, নেভিতে? ওনার পদবি কি? ঠিক তখনই নীলা বলল, ভাইয়া তো লেফটেন্যান্ট কমান্ডার। রাইতা একটু থমকে শুধু বলল, ও আচ্ছা। আর কিছু জিজ্ঞেস করার আগেই নীলা চলে গেল। রাইতা একা দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর সব কিছু এলোমেলো হয়ে যেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, যদি সে এতটাই ব্যস্ত হয় তবুও কি একবার নিজের বিয়ে করা স্ত্রীর কাছে আসবে না? না, ওনাকে ও জোর করা হয়েছে, যেমনটা আমার সাথে হয়েছে। সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মানুষগুলো অদ্ভুত, কেউ ঠিক করে কথা বলছে না, কেউ চোখে চোখ রাখছে না, সবাই যেন আমাকে এড়িয়ে চলছে। এসব ভাবতে ভাবতে সে বসে পড়লো খাটের ওপর। রাইতার খাটের ওপর বসা অবস্থায় হঠাৎ দরজায় টোকা পড়লো সুন্দর এক কণ্ঠে। এক পুরুষ বলে উঠল, আসতে পারি? রাইতা দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই আসুন। ধোঁয়াটে আলোয় ঢেকে থাকা লোকটি ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। লোকটি ছিল সেই ডাইনিং টেবিলের কোণে একা বসে থাকা মানুষটি, যার চাহনি রাইতার একটুও ভালো লাগেনি। লোকটি ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে রাইতার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কে। আমি আপনার দেবর আব্দুল হক সিকান্দারের দ্বিতীয় ভাই, করিম সিকান্দারের পুত্র আজান শিকদার। রাইতার চোখে একটা অদ্ভুত চাপ ছিল। সে কিছু বলতে পারল না, শুধু চেয়েছিল
যেন মুহূর্তটা দ্রুত শেষ হয়। আজান তার দিকে তাকিয়ে রাইতার কাছে এসে হেসে বলল, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে আমি চলে যাই? রাইতা ভদ্রতার খাতিরে বলল, না ভাইয়া, ঠিক আছে। আজান অদ্ভুতভাবে হেসে রাইতার মাথায় হাত দিতে গেলে রাইতা দু কদম পিছিয়ে সরে গেল। আজান হেসে দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই রাইতা কাঁপা কণ্ঠে বলল, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে কোথায়? আজান দরজার কাছে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি ফুটে উঠল। শান্ত সুরে বলল, আপনি তার ব্যাপারে কিছু জানেন না, তাই না? যদি জানতেন তাহলে এই প্রশ্ন করতেন না। রাইতা অবাক হয়ে বলল, না জানি না, কিন্তু আমি জানতে চাই। আজান জোরে জোরে হেসে উঠল। তাচ্ছিল্য সুরে বলল, দেখে মনে হয় না বেশি বয়স। অতঃপর রাইতার খুব কাছে এসে বলল, এত ছোট বয়সে এত বেশি কৌতূহল রাখা ঠিক নয়। ছোটদের সব কিছু জানার দরকার নেই। আর যদি জানতে খুব বেশি ইচ্ছা হয় তাহলে ধৈর্য ধরেন, সময় আপনাকে সব জানিয়ে দেবে। আরসি জান, ও সরি ভাবি যান। রাইতা বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল আর বলতে শুরু করলো, এই বাড়ির মানুষগুলো কেমন অদ্ভুত। আর আজান ছেলেটা অদ্ভুত বললেও কম বলা হয়। সে তো রীতিমতো বিয়াদব। হঠাৎ নিচতলা থেকে হইচইয়ের শব্দ ভেসে এলো। রাইতার কৌতূহল হলো। কৌতূহল আর আটকে থাকলো না। সে ধীরে ধীরে পা বাড়িয়ে নিচে নামতে শুরু করলো। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতেই দেখলো পরিবারের সবাই একজনকে ঘিরে জড়ো হয়ে আছে। পরিবেশটা মুহূর্তে বদলে গেছে। মাহবুবা সিকান্দার অস্বাভাবিক রকম ব্যস্ত, তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। রাইতা সেইখানে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সে শুনল সেই কাঙ্ক্ষিত নামটা, আব্রাহাম। মাহবুবা সিকান্দার কেঁদে কেঁদে বলছে, আরহাম বাবা, কি হলো তোর? চোখ খোল, কি হয়েছে? কেউ ডাক্তারকে কল করো। আর আজান, নীলা ভাইয়াকে ধর, ওর রুমে নিয়ে চল। রাইতার বুকের ভেতরটা কেঁপে উঠল। কেমন যেন অস্থির লাগছে তার। আজান আর নীলা দৌড়ে আরহামকে ধরে ঘরের দিকে নিয়ে যেতে উদ্যত হলো। ঠিক তখনই ড্রাইভারের কাঁপা কণ্ঠ ভেসে এলো, স্যারকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছি। মনে হয় খুব বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। পাশ থেকে করিম সিকান্দার কঠোর গলায় ড্রাইভারকে ধমক দিয়ে বলল, চুপ থাক, এত কথা তোকে কেউ বলতে বলেনি। নীলা তখন রাইতার দিকে তাকালো। তার চোখে উদ্বেগ, কণ্ঠে চাপা তারা। ভাবি, আপনি এখন নিচে কেন? রুমে যান, ভাইয়াকে নিয়ে আসছি। রাইতা আর কোনো কথা বাড়ালো না। নীরবে ঘুরে সে নিজের রুমের দিকে চলে গেল। রাইতা রুমে এসে দাঁড়িয়ে ভাবছিল, উনি তো চট্টগ্রাম চলে গেছিল, তাহলে উনি এইখানে। আমার সব কিছু এভাবে গুলিয়ে যাচ্ছে কেন? মাথার ভেতর একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাইতার এইসব ভাবনার মাঝে দরজার বাইরে থেকে কারো আসার শব্দ বেশি আসে। ভাবনা থেকে বেরিয়ে আসে, সামনে তাকিয়ে দেখে আরহামকে সবাই ধরাধরি করে রুমে নিয়ে আসছে। রুমে এনে শুইয়ে দিল। ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো নিজের জামাইয়ের মুখটা পরিষ্কার করে দেখলো রাইতা। ক্লান্ত চেহারা, ঘামে ভেজা কপাল, চুল এলোমেলো, লম্বা সুদর্শন এক পুরুষ। রাইতা দূরেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলো। আরহামকে ভালো করে পরীক্ষা করলো। তারপর মাহবুবা সিকান্দারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, চিন্তার কিছু নেই, ড্রিঙ্কস বেশি হয়ে গেছে বলে হুঁশ নেই। একটু তেঁতুলের পানি খাইয়ে দিবেন। আর হ্যাঁ, নেশা ধীরে ধীরে কেটে যাবে। এই কথা বলেই ডাক্তার চলে গেল। মাহবুবা সিকান্দার কিছুক্ষণ ছেলের পাশে বসে রইল। হাত দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছিয়ে দিল। তারপর পরিবারের সবার দিকে তাকিয়ে বলল, এখন সবাই বাইরে যাও, আমার ছেলে বিশ্রাম প্রয়োজন। কেউ কোনো কথা না বলে এক এক করে সবাই রুম ছেড়ে বেরিয়ে গেল। রুমটা হঠাৎ নীরব হয়ে গেল। মাহবুবা সিকান্দার দরজার দিকে এগোবার আগে একবার রাইতার দিকে তাকালো। সে দৃষ্টিতে যেন করুণা ছিল। তারপর তিনি কিছু না বলে বেরিয়ে গেল। রাইতা একা রয়ে গেল সেই ঘরে, রয়ে গেল ঘরের ভেতরে নিঃশব্দ শুয়ে থাকা সেই মানুষটার সাথে। রাইতার বিছানার দিকে চোখ যেতেই বুকের ভেতর কেমন একটা মোচড় দিল। আপন মনে বলতে লাগলো, এই মানুষটাই কি তার স্বামী, যাকে আমি না দেখে না চেনে শুধু ভাগ্যের জোরে বিয়ে করে ফেলেছি? আরহামের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি হেসে বলে ওঠে, নেভি অফিসার হয়েও এতটা বেপরোয়া আপনি? ড্রিঙ্কস করে রাস্তায়
পড়ে থাকেন। রাইতা ধীরে ধীরে আরহামের দিকে এগিয়ে এলো তাকে ভালোভাবে দেখার জন্য। আরহামের কাছে এসে হঠাৎ রাইতার চোখে পড়ল আরহামের নাকের ডগায় ছোট্ট একটা বাদামি তিল। অদ্ভুতভাবে সেই তিলটাই তাকে আরও আকর্ষণীয় করে তুলছে। হঠাৎ আরহামের ঠোঁট কেঁপে উঠল। অস্পষ্ট ভাঙা কণ্ঠে সে বলল, পানি। শব্দটা কানে যেতেই রাইতা যেন কেঁপে উঠল। হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল। পাশের টেবিল থেকে তাড়াহুড়ো করে পানির গ্লাসটা তুলে নিল সে। আরহামের কাছে এসে দাঁড়ালো, কিন্তু কি করবে বুঝতে পারল না। শুবে না শুয়ে উপায়ও নেই। আরহাম আবার বলল, পানি। এবার আর দেরি করলো না রাইতা। কাপা হাতে তার মাথার নিচে আলতো করে হাত দিল। এই প্রথম একজন পুরুষকে সে এভাবে স্পর্শ করলো। আরহামকে সামান্য তুলে গ্লাসটা তার ঠোঁটের কাছে ধরল। নেশাগ্রস্ত অবস্থায় ধীরে ধীরে অল্প অল্প করে আরহাম পানি খেলো। রাইতার যেন নিঃশ্বাস আটকে গেছিল। সেই মুহূর্তে পানি খাওয়ানোর শেষ হতে রাইতা ধীরে ধীরে সরে এলো। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রাইতা আর কিছু না ভেবে পাশের সোফায় বসে পড়ল। মাথাটা ভারী লাগছিল। চোখ বন্ধ হয়ে এলো কখন সে নিজেও বুঝতে পারল না। হঠাৎ রাইতার ঘুম ভেঙে গেল। অন্ধকার ঘরে নিজের একেবারে কাছাকাছি কাউকে বসে থাকতে দেখে সে ভয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকারে আরহামও নড়ে উঠল। সেই রাইতার দিকে এগিয়ে এসে কঠিন সুরে বলল, এই মেয়ে থামুন। আমি কি করেছি? একদম চিল্লাবেন না। ভয়ে অপ্রস্তুতায় রাইতা নিজেকে সামলাতে পারছিল না। বুকে হালকা থাপ্পড় মেরে নিজেকে শান্ত করার চেষ্টা করে কাপা গলায় বলল, আপনি আপনি আমার এত কাছে এসে বসেছিলেন কেন? আরহামের নেশা তখনও পুরো কাটেনি। সে ধীরে ধীরে বসা থেকে উঠে হেঁটে খাটের কাছে গিয়ে বসে পড়ল। তারপর বিরক্তি সুরে বলল, আমার নিজের ঘরেই একজন অপরিচিত মেয়ে ঘুমাচ্ছে, আর আমি কাছে গিয়ে দেখলে দোষ? নাম কি আপনার? রাইতা বিরক্ত হয়ে নাম বলল। রাইতা আরহাম হঠাৎ গম্ভীর হয়ে উঠল। গলায় ধমকের ঝাঁজ এনে আবার বলল, জোরে বলুন, নাম কি? ধমকে কেঁপে উঠে রাইতা প্রায় ফিসফিস করে বলল, রাইতা। আরহাম আর কিছু বলল না। বুঝতে পারল সেই মেয়েকে। আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। রাইতা গিয়ে দরজা খুলতেই দেখে নীলা দাঁড়িয়ে। সব ঠিক আছে? চিৎকারের শব্দ পেলাম। নীলা বলে উঠল। রাইতা জোর করে হাসি টেনে বলল, না ঠিক আছে। নীলা একবার রাইতার দিকে ভালো করে তাকিয়ে বলল, চলেন আমার রুমে, গোসল করবেন। আপনার সব ড্রেস আমার রুমেই আছে। রাইতা কোনো কথা না বলে নীলার সঙ্গে চলে গেল। নীলার ঘরে গিয়ে হঠাৎ প্রশ্নটা করলো রাইতা, তুমি না বললে তোমার ভাইয়ের চট্টগ্রামে, তাহলে উনি ঢাকায় কিভাবে? আর তোমরা আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? কিছু লুকাচ্ছ নাকি? নীলা একটু শুকনো হাসি এসে বলল, না ভাবি, কি লুকাবো? আপনি তাড়াতাড়ি গোসল করে আসুন আর শাড়ি পরে নেবেন, আমার কাজ আছে। এই বলে নীলা বেরিয়ে গেল। রাইতা তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলো। রাইতার এই বাড়ির মানুষদের ওপর সন্দেহ প্রবল হচ্ছে। রাইতা আর কোনো চিন্তা না করে গোসল করে শাড়ি পরে নিজের ঘরে ফিরে এসে দেখল আরহাম খাটে বসে আছে। রাইতা কয়েকবার তাকালেও সে আর একবারও তাকালো না। রাইতা অনেকক্ষণ ঘরে ছিল, কিন্তু আরহাম না একবার তাকিয়েছে না কিছু বলেছে। রাইতা এই পরিস্থিতি নিতে না পেরে নিচে নামতে গেলে হঠাৎ আরহাম চোখ তুলে বলল, মাথায় কাপড় টেনে নিন আর নিজের পোশাকের দিকেও খেয়াল রাখুন। আমি সব সময় থাকবো না। এক কথা বারবার বলার জন্য রাইতা চুপচাপ তার কথা মেনে নিল, মাথায় কাপড় টেনে নিল। অতঃপর দরজার দিকে এগোতে গেলে আরহাম শান্ত সুরে বলল, এত তাড়া কিসের? দাঁড়ান, এদিকে আসুন। রাইতার বুকের ভেতর অদ্ভুত একটা দুঃখ দুঃখ শুরু হলো। ধীরে ধীরে সে আরহামের সামনে এসে দাঁড়ালো। আরহাম কিছু জিজ্ঞেস করার আগে রাইতা হঠাৎ বলে উঠল, আপনার বয়স কত? আরহাম শান্ত দৃষ্টিতে রাইতার দিকে তাকিয়ে বলল, কিছু না জেনেই বিয়ে করতে বসে গেছেন আপনি। আমার ব্যাপারে কোনো খোঁজই নেননি। রাইতা মাথা নেড়ে না বলে, 30। কিছুদিন পর 31 হবে। আরহাম তাচ্ছিল্য হাসি এসে বলল,
কথাটা শুনে রায়তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বড় একজন মানুষের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। মনে মনে সে ভাবলো, বড় তো উনি। এবার আরহাম পাল্টা প্রশ্ন করলো, আপনার বয়স কত? রায়তা কাপা গলায় বলল, 19। শুনতে আরহাম যেন চমকে উঠল, গলা চড়া করে বলল, কত? 19। রায়তা আবার বলল। এবার আরহাম নিজেকে আর সামলাতে পারল না। সে হঠাৎ খাট থেকে উঠে দাঁড়িয়ে রায়তার হাত ধরে তাকে টেনে নিয়ে নিচে নামতে শুরু করলো। রায়তা মা ব্যথায় কুঁকড়ে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে কাপা গলায় বলতে লাগলো, ছাড়ুন, ব্যথা পাচ্ছি, দয়া করে ছাড়ুন। আরহাম রায়তার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, চুপ, কোনো কথা শুনতে চায় না। নিচে নেমে আরহাম গলা চড়িয়ে চিৎকার করে উঠল, মা, বাবা, বাড়ির সবাই কোথায়? সবাই মরে গেছে নাকি? তার গলার রুক্ষ আওয়াজে যার যা কাজ ছিল সব ফেলে সবাই ড্রয়িং রুমে জড়ো হয়ে গেল। আরহাম সোজা তাকালো মাহবুবা সিকান্দারের দিকে। চোখে জমে থাকা আগুন যেন বিস্ফোরিত হলো। মা, তোমার কথার উপর ভরসা করে আমি রাজি হয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? একটা 19 বছরের মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিলে কেন? এই মেয়ে তো নিজেই এখনো বাচ্চা, সে কিভাবে আরেকজনের খেয়াল রাখবে? মাহবুবা সিকান্দার চুপ করে রইল, একটাও কথা বেরোলো না। আরহাম আর নিজেকে ধরে রাখতে পারল না। গলা আরও চড়া করে চিৎকার করে বলে উঠল, তুমি তো জানতেই মা আমি কেন এই বিয়েতে রাজি হয়েছিলাম, তাহলে এই ছোট মেয়েকে আমার সাথে কেন আর জড়ালে? শুনে রাখো, যদি ভেবে থাকো আমি সব ভুলে এই মেয়ের সাথে সংসার করব, তাহলে ভুল। এই মেয়ে কোনো দিন স্ত্রীর অধিকার পাবে না। আশ্রিতারা যেভাবে থাকে এই মেয়েও সেইভাবেই থাকবে। এরপর আরহাম রায়তার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমার সম্পর্কে কিছু জানো? সত্যি করে বলো, তোমাকে কি কিছুই বলা হয়নি? পাশে দাঁড়িয়ে থাকা রায়তা হতভম্ব হয়ে সব শুনছিল। কিভাবে প্রতিক্রিয়া দেবে, কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে ডগরে কেঁদে উঠল। কেন যেন তার খারাপ লাগছে। হয়তো আরহামের কথা ভালো লাগেনি। মাথা নেড়ে শুধু না জানায় এতক্ষণ সোফায় চুপচাপ বসে থাকা আজান সব দেখছিল। সে এবার উঠে এসে আরহামের সামনে দাঁড়িয়ে বলল, অকারণে এই মেয়েটাকে বকছিস কেন? তুই নিজে কি জানিস ওর সম্পর্কে কিছু জানতি? আরহাম ঠান্ডা গলায় বলল, আমার জানার কোনো দরকার নেই, তা তুই ভালো করে জানিস। আজান হালকা বাঁকা হাসি হেসে বলল, ঠিক তাই, তুই কিছুই জানিস না, আর এই মেয়েও একদমই কিছু জানে না। তারপর সে মাহবুবা সিকান্দারের দিকে তাকে একটু উঁচু গলায় বলল, বড় মা, আপনি তো সব জানতেন, বলুন। জানতেন না তাহলে কেন করলেন? এই কথায় মাহবুবা সিকান্দার একটু কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে তিনি রাগে বলল, এটা কি ধরনের অসভ্যতা? আজান আজান হেসে বলল, অসভ্যতা? আমার সব শেষ করে দিয়েছেন আপনি। একসাথে কতগুলো জীবন নিয়ে নাটক শুরু করছেন। আপনি একটা স্বার্থপর মহিলা। নিজের ছেলের সুখের জন্য আমার সুখ কেড়ে নিয়েছেন। মাহবুবা সিকান্দার চিৎকার করে উঠল, আজান, মুখ সামলে কথা বলো। আরহাম তৎক্ষণাৎ আজানের দিকে এগিয়ে এসে বলল, খবরদার আমার মায়ের সঙ্গে বেয়াদবি করবি না। আজান আহমদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, তোরা মা ছেলে মিলে একটা মেয়ের জীবন ধ্বংস করতে নেমেছিস, আর তুই কতটুক জানিস তোর মাকে নিয়ে? এবার মাহবুবা সিকান্দার আর সহ্য করতে পারল না। পাশে দাঁড়িয়ে থাকা করিম সিকান্দারের দিকে ফিরে বলল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, আমার এই নাটক ভালো লাগছে না। করিম সিকান্দার আর কথা বাড়ালো না। জোর করে আজানকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। রায়তার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছিল। সে যেন জমে পাথর হয়ে গেছে। আরহাম হঠাৎ রায়তার দিকে তাকিয়ে বলে উঠল, এই মেয়ে মনে রাখবে, তুমি আমার ঘরে পা রাখবে না, আমি বলে দিলাম। তোমাকে যেন আমার আশেপাশে না দেখি। এরপর মায়ের দিকে এগিয়ে যায়, দাঁত কটমট করে বলে ওঠে, তোমার সঙ্গে আমার হিসাব এখনো বাকি না। মাহবুবা সিকান্দার কিছু বলার আগে আরহাম আবার বলে উঠল, তুমি যদি ইচ্ছে করে এই মেয়েটাকে আমার সম্পর্কে কিছু না বলে থাকো, তাহলে জেনে রাখো তুমি ভীষণ অন্যায় করেছো। সত্যি কখনো চাপা থাকবে না। আফিয়া বাড়ি ফিরলে এই মেয়ে সব জানবে, সব।
এক মুহূর্ত থেমে সে আবার বলল, আর তখন আমি দেখব তুমি কিভাবে সব সামলাও। এই কথা বলেই আরহাম ঘুরে দাঁড়ালো, সোজা নিজের ঘরে চলে গেল। তার চলে যাওয়ার পর রায়তা ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল। চোখের জল আর থামছিল না। মনে হচ্ছিল এই বাড়ির মেঝেটাই বুঝি তাকে গিলে খাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা সুফিয়া সিকান্দার, আজান সিকান্দারের মা, আর সহ্য করতে পারল না। ধীরে এগিয়ে এসে রায়তাকে বুকে টেনে নিল, মায়ের মতো হাত বুলিয়ে বলল, কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। রায়তা কিছু বলল না, শুধু নিঃশব্দে কাঁদলো। চল আমার ঘরে চল, এই বলে সুফিয়া সিকান্দার রায়তার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল। অন্যদিকে ড্রয়িং রুমের সোফায় এসে ধপ করে বসে পড়ল মাহবুবা সিকান্দার। মাথায় দুই হাত চেপে ধরল, চোখে মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠছিল। কোনো এক অজানা ভয় তাকে তাড়া করছিল, কোনো এক সত্য যেটা সে লুকাতে চেয়েছিল, চেপে রাখতে চেয়েছিল। সেই সত্য যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। মুছে দিতে চেয়েছিল যে অতীত, সেই অতীতই যেন তাকে গ্রাস করতে উদ্যত। অস্থিরতা তাকে প্রায় পাগল করে দিচ্ছিল। আর অন্যদিকে আরহাম নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাগে দুঃখে অসহায়তায় হাতের কাছে যা পেল ছুরি মারতে লাগলো। নিজেকে আর ধরে রাখতে পারল না। এক সময় খাটের পাশে বসে পড়ল। নিজের অজান্তে তার চোখ ভিজে আসতেছিল। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাগুলো ফিসফিস করে বেরিয়ে আসতে লাগলো। কেন কেন আমার সাথে এসব হলো? কেন আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না? আপন মনে বিড়বিড় করে যাচ্ছিল। আর হামের মনে হচ্ছে তার অতীত যেন ধীরে ধীরে তাকে গিলে খাচ্ছে। যে জীবন এক সময় রঙিন ছিল, হাসিতে ভরা ছিল, আজ তা কালো অধ্যায়ে পরিণত হয়ে তাকে গ্রাস করছে। অপরদিকে করিম সিকান্দার ছেলের ঘরে দরজা বন্ধ করে গম্ভীর স্বরে বলল, আজান, এসব কি করছিস? তোর বড় মার সঙ্গে এমন ব্যবহার কেন? তোর সঙ্গে ওনার সম্পর্ক তো এমন ছিল না। আজান ধীরে মাথা তুলে বাবার দিকে তাকালো। চোখে জমে থাকা আগুন আর জমাট ক্ষোভ আর চাপা রইল না। বাবা, তোমার ছেলের স্বপ্ন শেষ করে দিচ্ছে, আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে বাবা। এক মুহূর্ত থেমে কাঁপা কণ্ঠে বলল, তুমি বাবা হয়ে ছেলের কষ্ট কীভাবে সহ্য করছো বলো, কিভাবে? করিম সিকান্দার কোনো উত্তর দিল না, একবার ছেলের দিকে তাকালো, তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আজানের ভেতরের রাগ বিস্ফোরিত হলো। সে হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে লাগলো, আমার সুখ আমি নিজে এনে নেব। তার চোখে এক ধরনের প্রতিজ্ঞার আলো জ্বলে উঠল। আর বড় মা, আমিও দেখব তোমার ছেলের সংসার কিভাবে হয়। ঠোঁটের কোণে তিক্ত হাসি টেনে সে আরও বলল, ভাইয়া কোনো দিন এই মেয়েটাকে মেনে নেবে না, কোনো দিন না। এই মেয়ে তো দূরের কথা, দুনিয়ার কোনো মেয়েকেই সে কোনো দিন মেনে নেবে না, কোনো দিনই না। আমি আমার ভালোবাসাকে নিজের করবই। সুফিয়া সিকান্দারের ঘরে বসে রায়তা নিঃশব্দে জল ফেলছিল। কান্নাটা আর শব্দ হয়ে বেরোচ্ছে না, চোখে বেয়ে শুধু ঝরে পড়ছে। মেয়েটা কোনো দিনই পায়নি বাবার বাড়িতে মানসিক শান্তি। আর এই বাড়িতে এসে তার মনে হচ্ছে সব কিছু যেন এক গলক ধাঁধা। রায়তা আর চুপ থাকতে পারল না। ধীরে মাথা তুলে সুফিয়া সিকান্দারের দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি তো আমার মায়ের মতো, বলুন তো আপনি কি কখনো আপনার মেয়ের কষ্ট দেখতে পারতেন? একটু থেমে কাঁপা গলায় আবার বলল, আর আপনারা আপনারা আমার কাছ থেকে কী লুকাচ্ছেন আর কেন? সুফিয়া সিকান্দার কিছুক্ষণ রায়তার দিকে তাকিয়ে রইল, অন্যমনস্ক সুরে বলল, একটা অপ্রিয় সত্য আছে যেটা তুমি সহ্য করতে পারবে না মা। একটু থেমে যোগ করলো, শুধু তুমি না, কোনো মেয়েই পারবে না। রায়তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কৌতূহল আর ভয় মিলে বুকের ভেতর কেঁপে উঠল। আপনি কি বলতে চাইছেন আন্টি? সুফিয়া সিকান্দার ধীরে উঠে দাঁড়ালো, যাওয়ার আগে ভারী গলায় বলল, ধৈর্য ধরো রায়তা, আর মাত্র 2টা দিন, তারপর সব জেনে যাবে। আমি কিছু বললে আমার সাথে ঝামেলা হবে। এই কথাটা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেল। রায়তা একা বসে রইল। 2টা দিন, এই 2টা শব্দই এখন তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছিল
সিকান্দর পরিবার তার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু বুঝে উঠতে পারছে না আসলে তারা কি লুকাচ্ছে। সুফিয়া সিকান্দার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আজান এসে ঢুকলো। মায়ের ঘরে ঢুকেই দেখলো রাইতা চুপচাপ বসে আছে, চোখ দুটো লাল, মুখে ক্লান্তির ছাপ। কোনো কথা না বলে নিঃশব্দে তার পাশে এসে বসলো আজান। রাইতা তাকে দেখে বিরক্ত হয়ে উঠলো। উঠে যেতে নিলেই আজান হালকা হাসি দিয়ে বলল, আরে যান ভাবি যান, দাঁড়ান, মন খারাপ নাকি আপনার? রাইতা বিরক্ত গলায় বলল, এটা আপনার দেখার বিষয় না ভাইয়া। আজান নাট্যকীয় স্বরে বলল, ভাইয়া যদি না রাখে দেবর হিসেবে তো খেয়াল আমারই রাখতে হবে। এই কথাটা রাইতার কানে কাটার মতো বিঁধল। এমনিতেই এত কিছু ঘটে গেছে, তার উপর আজানের এই ঢং তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিল। রাগ চেপে সে বলল, কি বলেন তো ভাইয়া, সব সম্পর্কেরই একটা আলাদা গণ্ডি থাকে, সেটা না পেরোনোই ভালো। আজান এবার একটু জোরে হেসে উঠল, তাচ্ছিল্য সুরে বলল, হাসালেন ভাবিজান, কিন্তু আমি তো সেই গণ্ডি অনেক আগেই পেয়ে ফেলেছি। রায়তা অবাক হয়ে আজানের দিকে তাকালো। মানে? আজান হঠাৎ রায়তার হাত ধরে ফেললো, শান্ত গলায় বলল, মানে উত্তরটা খুব ভয়াবহ, আর আপনি তো আমার ভাগ্যে ছিলেন, যেটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রায়তা জোরে চিৎকার করে উঠল, ভাইয়া হাত ছাড়ুন, ভুলে যাবেন না আমি আপনার ভাইয়ের বউ। কিন্তু আজান হাত ছাড়ল না। রায়তা সহ্য করতে না পেরে সপাটে থাপ্পড় লাগিয়ে দিল তার গালে। আজান এবার হাত ছেড়ে দিয়ে রাগে পেছনের আলমারিতে লাথি মারল। ফাকিং ইডিয়েট, মাথায় কিছু আছে নাকি? সবাই তোকে বোকা বানাচ্ছে আর তুই বুঝছিস না? হঠাৎ রায়তাকে উদ্দেশ্য করে বলে উঠল। আজানের চোখের ভাষা দেখে রায়তার শরীর ঠান্ডা হয়ে গেল। বয়ার আতঙ্কে তার যেন জ্ঞান হারানোর উপক্রম। ঠিক তখনই মাহবুবা সিকান্দার ঘরে ঢুকে আজানের গালে সপাটে থাপ্পড় মারল। আজান, এটা কি ধরনের অসভ্যতা? রায়তা তোমার ভাইয়ের বউ। আজানের এক মুহূর্ত তার দিকে তাকালো। মাহবুবা সিকান্দার যে এতক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, আজানের বুঝতে বাকি রইল না। যদিও সত্যি মাহবুবা সিকান্দার আজানকে এই ঘরে আসতে দেখে, তিনি ও এ ঘরে বাইরে এসে দাঁড়িয়ে সব শুনছিল। আজান একটাও কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেল, কারণ আজান নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না। কিছু ভুলভাল করার আগেই তাই চলে গেল। মাহবুবা সিকান্দার মায়া ভরা চোখে রায়তার দিকে তাকালো, ধীরে রায়তার হাত ধরল। সুফিয়া সিকান্দার ঘর থেকে প্রায় টেনে নিয়ে এসে ড্রয়িং রুমে বসালো। বিশ্রাম নাও, আর তুমি গিয়ে আর হামের ঘরেই থাকো রায়তা, নরম গলায় বলল মাহবুবা। রায়তা ইতস্ত করে বলল, উনি তো আমাকে ওনার ঘরে যেতে নিষেধ করেছেন। মাহবুবা সিকান্দারের মুখের হাসি মিলিয়ে গেল, কণ্ঠ শক্ত হলো, আমি যত দূর জানি তুমি একজন প্রতিবাদী মেয়ে, আমি চাই তুমি নিজের অধিকার বুঝে নাও। একটু থেমে তিনি বললেন, তুমি শুধু আরহাম সিকান্দারের বউ নয়, তার থেকেও বড় পরিচয়, তুমি সিকান্দার বাড়ির বউ। এই বাড়িতে কেউ নিজের সব কিছু উপরওয়ালার ভরসায় ছেড়ে দিয়ে বসে থাকে না। এখানে লড়াই করে থাকতে হয়, ফাইট ব্যাক করতে জানতে হয়। রায়তার চোখ ভিজে উঠল, কান্নার রৌদ্রস্বরে সে বলল, উনি তো সবারই সামনে আমাকে আশ্রিতা বলে, তারপরও কি আমি অধিকার চাইতে পারি? মাহবুবার সঙ্গে সঙ্গে বলল, তুমি আশ্রিতা নও, শোনো, তুমি আরহামের বৈধ স্ত্রী। এই বাড়িতে টিকে থাকতে হলে প্রতিবাদ করতেই হবে। আর হ্যাঁ, আজানের থেকে দূরে থাকবে, ওকে কখনো প্রশ্রয় দেবে না। রায়তা মাথা নাড়ল, হ্যাঁ, চুপচাপ বলল সে। বুকের ভেতর জমে থাকা সাহসটা জোর করে টেনে নিল রায়তা। এবার সে পা বাড়ালো আরহামের ঘরের দিকে। বুক ধুকপুক করছে, তবে সে হাঁটছে এক পা, আরেক পা। আমি স্ট্রং, আমি ভয় পাই না, আমাকে ফাইট ব্যাক করতে হবে, আমি আশ্রিতা নই, মনে মনে নিজেকেই বলল সে। ঘরের সামনে এসে দাঁড়ালো, এক মুহূর্ত থামলো, তার দরজার হাত রেখে ধাক্কা দিল, দরজাটা খুলে গেল। রায়তা সাবধানে উকি দিয়ে দেখল ভেতরে কেউ নেই, আরহাম ঘরে নেই। এক মুহূর্তে যেন বুকের ভেতরে সব জমে থাকা শ্বাস ছেড়ে দিল সে। দ্রুত ভিতরে ঢুকে পড়ল, বুকের ওপর হাত রেখে ফিসফিস করে বলল, আল্লাহ, ও লোকটা
নেই, বেঁচে গেছি। হঠাৎ পিছন থেকে বেশি এলো কড়া একটা কণ্ঠ, এই তোমাকে না নিষেধ করেছি না আমার আশেপাশে আসতে। আরহামের গড়া স্বর শুনে রায়তা যেন মুহূর্তে জমে গেল। ধীরে পিছনে ফিরল সে, দেখল কালো ট্রাউজার, সাদা টি শার্ট, মাথা থেকে টুপটাপ করে পানি পড়ছে, গলায় ঝুলছে গামছা। দেখলেই বোঝা যায় গোসল ছেড়ে এইমাত্র বেরিয়েছে। রায়তা অপলক তাকিয়ে রইল। কি সুন্দর, মনের ভিতর থেকে কথাটা বেরিয়ে গেল নিজের অজান্তেই। ঠিক তখনই আরহাম ধমকে সুরে বলল, কি সমস্যা, এই রুমে কেন তুমি? রায়তা ধমকে উঠল, একটু কেঁপে গেলেও চোখ তুলে তাকিয়ে বলল, তাহলে আমার কোথায় থাকা উচিত? আরহাম ভ্রু কুঁচকে বলল, পাগলা গাড়া দে। রায়তার মুখ ভেঙিয়ে সোজা আরহামের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওইখানে আপনি থাকতে পারবেন, আপনার তো অভ্যাস আছে, আমার নেই। দেখলে বোঝা যায় আপনি যে পাগল। একটু থেমে যোগ করলো, তাই আপনি যান, আর এই ঘরটা আমাকে দিয়ে যান। আরহামের দাঁত কিরমির করে উঠল, শোনো মেয়ে, নিজের সীমার মধ্যে থাকো আর এখনই আমার রুম থেকে বের হও। রায়তা এক চুলও নড়ল না, একদম পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরহাম গলা চড়িয়ে বলল, বলছি বের হও। রায়তা চোখ বড় করে বলল, আমার রুম থেকে আমি বের হব না। আরহাম হতভম্ব, তোমার রুম মানে? রায়তা ঢং করে কাঁধ বাঁকিয়ে বলল, হ্যাঁ আমারই রুম, কাল থেকে আমি এই রুমে থাকছি, তাই এটা আমার রুম। আপনার থাকার ইচ্ছা না হলে আপনি বের হয়ে যান। আরহাম বিরক্তিতে চিৎকার করে উঠল, ওকে ফাইন, যাচ্ছি। এই বলে টেবিলের দিকে পা বাড়াতেই রায়তা সঙ্গে সঙ্গে বলল, দরজা ওই দিকে। আপনি টেবিলের কাছে কি করছেন? আরহাম থমকে গেল। আরহামের যেন চোয়াল খুলে যাওয়ার জোগাড়। বিশ্বাসই হচ্ছে না এই মেয়েটা তাকে তার নিজের ঘর থেকে বেরিয়ে যেতে দরজা দেখাচ্ছে। রায়তার একদম সামনে এসে গলা শক্ত করে বলল, এই আমি বের হব না, বের হবে তুমি, যাও বের হও। রায়তা ব্রু কুঁচকে নির্বিকার গলায় বলল, এই আপনি কি কানে কম শুনেন নাকি? বলছি তো যাব না। আরহাম দাঁত চেপে বলল, এই মেয়ে দেখো, তুমি বাচ্চা বলে আমি কিছু বলছি না, না হলে কিন্তু আমার হাতে থাপ্পড় খেয়ে যেতে হবে। রায়তা ঠোঁট বাঁকিয়ে একটু এগিয়ে এসে বলল, এই যে আসছে, শুনুন, নিজে দাঁড়িয়ে আমাকে কত অপমান করা হয়েছে, আমি একটা কথাও বলিনি, আর এখন আপনি আমাকে হুমকি দিচ্ছেন। আরহাম তাকিয়ে তাকিয়ে বলল, তুমি তো ভাই, আজ তো বেয়াদব। রায়তার সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বলল, আমাকে দেখে কি তাহলে আপনার অর্ধেক মনে হয়? এই কথায় আরহামের ধৈর্যের বাঁধ পুরো ভেঙে গেল। আর এক সেকেন্ডও না ভেবে রায়তাকে তুলে নিয়ে ঘরের বাইরে এনে দিল। রায়তার মুখে সামনেই ঠাস করে দরজা বন্ধ। ভেতরে ঢুকেই আরহাম মাথার চুলকে জোরে চিৎকার করে উঠল, এই তো পাগল, কোন পাগলটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, একে আমি মেরে দেব, অসভ্য মেয়ে একটা। দরজার বাইরে দাঁড়িয়ে রায়তা একের পর এক ধাক্কা দিচ্ছে। দরজা খুলুন, খুলুন বলছি। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো টানা এক শীষের শব্দ। ফিউ। রায়তা বিরক্ত হয়ে পিছনে তাকালো, দেখে আজান, হাত পকেটে, মুখে বাঁকা হাসি। রায়তার মেজাজ মুহূর্তে খারাপ হয়ে গেল। আজান শীষ দিতে দিতে কাছে এসে বলল, এক দরজা বন্ধ হলে আর এক দরজা খোলে। ভাবি যান, চাইলে আমার রুমে থাকতে পারেন, চিন্তা নাই, আমি ছোটুর সাথে বেড শেয়ার করে নেব। রায়তা আজানের দিকে তাকিয়ে বলল, কোনো দরকার নাই, আমার আপনার কোনো জিনিস ব্যবহার করার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর ছোটুকে? আজান আরও একটু বাঁকা এসে বলল, এই বাড়ির আরেক ছেলে নানু বাড়ি গেছে, খুব তাড়াতাড়ি ফিরবে, ভেবে দেখবেন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সে আমার ঘরে যাওয়াই ভালো। রাইতে একটুও পাত্তা দিল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, যেন আজান নামে কেউ এই পৃথিবীতে নেই। আজান কিছুক্ষণ দাঁড়িয়ে রাইতার সেই অনড় চেহারার দিকে তাকিয়ে থাকলো, তারপর কাঁধ বাঁকিয়ে নিজেই নিজেকে বলল, রাগ যেন নাকের ডগায়। এই বলে ধীরে ধীরে হেঁটে চলে গেল আজান। কিছুক্ষণ পর দরজা খুলে আরহাম দেখে রায়তা এখনও দরজার সামনে দাঁড়িয়ে যায়নি, এক চুলও না। আরহাম চোখ বড় করে বলল, এই তুমি এখানে আমার রুমের সামনে দাঁড়িয়ে আছো, যাওনি কেন? রায়তা আরহামের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে রুমে যেতে দিন। আরহাম যেন শুনেই রাগ ফেটে
পড়ল, কখনোই না, বের হও সোজা। তোমার লজ্জা শরম নেই? এত নাসর বান্দা কেন তুমি, স্যাঁচরা কোথাকার? রাইতা সঙ্গে সঙ্গে গলা শক্ত করে বলল, মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আমি এই বাড়ির বউ। আরহাম ঠোঁট বাঁকিয়ে ঠাট্টার হাসি হাসলো। বউ? কার বউ? আর তুমি কোন অধিকার নিয়ে কথা বলছো? আমি তো তোমাকে কোনো অধিকার দেইনি, আর দেবও না। রাইতা মুখ কুঁচকিয়ে নিল, আরহামের চোখে তাকিয়ে বলল, সিসি, আপনার কাছ থেকে অধিকার চাইব কেন? আমার আপনার প্রতি ইন্টারেস্ট নেই। আমি তো শুধু এটিএম কার্ডও যেভাবে ব্যবহার করা যায় সেভাবেই আপনাকে ব্যবহার করব। আরহাম বিরক্ত হয়ে প্রায় চেঁচিয়ে উঠল, হোয়াট? রাইতা একদম সিরিয়াস মুখে গুনগুন করে বলতে লাগলো, আমার মাসে মাসে কলেজ ফি দিতে হয়, টিফিন টাইমে খেতে হয়, যাওয়া আসার ভাড়া লাগে, মাঝে মধ্যে বন্ধুদের সাথে বাইরে যায়, এইসবের জন্য টাকা লাগবে, এগুলো দেবেন। আর হ্যাঁ, অল্প দিলেই হবে, বেশি চাই না। আরহাম অবাক হয়ে রাইতার দিকে তাকিয়ে বলল, তোমার যত স্যাঁচরা আমি জীবনে দুটো দেখিনি। অন্য কোনো মেয়ে হলে এখন রুমের দরজায় আটকে কাঁদত। এই কথা শুনে রাইতা সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা সরুন সরুন তো। আরহাম ব্রু সু করে বলল, কেন? রাইতা নির্বিকার গলায় বলল, রমের দরজা আটকে কাঁদবো আপনার কথা মতো। এক মুহূর্তের জন্য আরহাম থমকে গেল, তারপর দাঁত চেপে বলল, তোমাকে আমি পরে দেখে নেব। 2 দিনেই আমাকে পাগল বানিয়ে দিচ্ছ, অসভ্য মেয়ে। এই কথা বলেই রেগে গজগজ করতে করতে আরহাম চলে গেল। আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাইতা, সে এক সিলতে বিজয়ের হাসি চেপে ভাবল, আমাকে আশ্রিতা বলা, তাই না? দেখ কেমন লাগে। আরহাম চলে যেতে রাইতা আবার ঘরে ঢুকে পড়ল, দরজা বন্ধ করে হাত পা সরিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। শান্তি। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা। এখন মনে হচ্ছে এই শান্তিটুকুর জন্যই এত যুদ্ধ দরকার ছিল। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে আলমারির কাছে গেল। আলমারি খুলে সে আবার শাড়ি দেখতে দেখতে লাগলো। এক মুহূর্ত থেমে ভাবলো, হয়তো ওই বেডা নিজের প্রিয় মানুষের জন্য কিনে রেখেছিল। তারপর নিজেই হাসলো, হয়তো ছ্যাঁকা খাইছে, তাই বিয়ে করা হয়নি। এক গাল হাসি ফুটে উঠল রাইতার মুখে। এইটাই হওয়া উচিত ছিল, নিজের সাথে বলল সে। একটার পর একটা শাড়ি দেখতে লাগলো আর আঙুল বুলিয়ে বলল, এই ঘরে যখন আমি থাকবো তখন প্রতিটা জিনিসে আমার অধিকার আছে। হঠাৎ একখানা শাড়ি হাতে নিয়ে থেমে গেল। এইটা তো দারুণ। শাড়িটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওপর ধরল নিজেকে দেখে রাইতা একটু গম্ভীর গলায় বলল, স্বীকার করতেই হবে ওই বেড়ার রুচি খারাপ না। এই বলে সে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। গোসল সেরে শাড়িটা পরে একেবারে বেরিয়ে এলো। চুল থেকে পানি টুপটাপ পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে ঠোঁটের কোণে হালকা হাসি খেলো রাইতার। আরহাম একটু আগেই ছাদে উঠেছিল, সেখানে আলাদা একটা রুম আছে। সেই রুমে আরহাম ছাড়া কারো প্রবেশ নিষিদ্ধ। আর সে ঠিক করে নিয়েছে এই ঘরেই সে থাকবে। তাই আজ সে এসেছে ঘরটা পরিষ্কার করতে। অনেক দিন কেউ আসেনি এইখানে। ঘরের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরল। এই ঘরটার সঙ্গে তার অতীত জড়িয়ে নিজের জীবনের কত সুন্দর মুহূর্ত সে এখানে কাটিয়েছে। দেওয়াল জুড়ে টানানো আছে অসংখ্য ছবি। সেদিকে তাকাতেই আরহামের চোখ ভিজে ওঠে। বেশিক্ষণ দাঁড়াতে পারে না সে, দ্রুত বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে মনে মনে সিদ্ধান্ত নেয়, নিজের প্রয়োজনীয় সব জিনিস সে নিজের ঘরের থেকে এখনই এনে ফেলবে। আর সেই অসভ্য মেয়েটার জন্য এই রুম ছেড়ে দেবে। আরহাম রুমে প্রবেশ করে আয়নার সামনে শাড়ি পরা মেয়েটিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল, কোথায় যেন হারিয়ে গেল। পর মুহূর্তে হুঁশ আসতে রাইতাকে দেখে তার চোখ দুটো ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। রাইতা তখনও আয়নায় তাকিয়ে নিজেকে দেখতে ব্যস্ত। ঠিক তখনই পিছনে কারোর পায়ের শব্দে রাইতা ফিরে তাকালো। আরহামকে দেখে তাকাতে বলতে শুরু করলো, দেখুন তো কেমন লাগছে আমায়। মুহূর্তের মধ্যে আরহামের মুখের রং বদলে গেল, চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। শান্ত সুরে বলল, আলমারিতে হাত দিয়েছিস কেন? রাইতা একটু অবাক হয়ে বলল, এই ঘর তো এখন আমারই, আমি যেহেতু থাকবো তাহলে আমি তো এইসব পরব। কথাটা শেষ করার আগেই আরহামের গলা ফেটে বেরিয়ে এলো, না পরবি না।
সে রায়তার কাছে এসে রায়তার মুখ চেপে ধরল। রায়তার নিঃশ্বাস আটকে এলো, চোখ দুটো ভয় আর অবিশ্বাসে ভরে উঠল। মানুষটা এত হিংস্র। চুপ, তোকে ছোট বলে কিছু বলিনি। তোর সাহস কিভাবে হলো অনুমতি ছাড়া আলমারিতে হাত দেওয়ার? আর হামের কণ্ঠে হিংস্রতা পুরো স্পষ্ট। রায়তার শরীরটা কেঁপে উঠল, কোনো শব্দ বেরোলো না, শুধু অস্পষ্ট ও আরহাম হঠাৎ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। রায়তার চোখে জল এসে গেল, কাপা গলায় বলল, আমি কি এমন ভুল করলাম যে আপনি আমার গায়ে হাত তুলছেন? আরহাম পাগলের মতো চিল্লিয়ে বলতে লাগলো, ভুল করিসনি, অপরাধ করেছিস। ঠিক তখনই দরজার কাছ থেকে নীলা এসে দাঁড়ালো। সে হতভম্ব হয়ে দেখলো রায়তা আবার আলমারি থেকে শাড়ি নিয়ে পড়েছে। ভাবি, আপনাকে তো শাড়ি পরতে নিষেধ করা হয়েছিল, আপনি আবার একই ভুল করলেন। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। আরহাম ঝাঁপিয়ে পড়ে রায়তার চুলের মুঠি ধরল। নিষেধ করা হয়েছিল তবু পড়েছিস? তার মানে তুই আগেও পড়েছিস? এত সাহস কোথা থেকে পেলি? রায়তার সমস্ত শক্তি ভেঙে পড়ল, ভয় তাকে গ্রাস করলো। সে এত হিংস্রতা দেখে ফাইট ব্যাক করার অবস্থাতে নেই। নীলা কাপা হাতে ভাইয়ের হাত ধরল। ভাইয়া, স্যার, ও ছোট মানুষ, ভুল করেছে। এক ধাক্কায় নীলাকে সরিয়ে দিল আরহাম। নীলা ছুটে বেরিয়ে গেল মাহবুবা সিকেন্দারকে ডাকতে। নীলা বুঝেছিল ভাইকে একমাত্র মা পারবে সামলাতে, তাই ছুটেছে মায়ের ঘর কাছে। ঘরের ভেতরে তখন রায়তা ভয়ে স্তব্ধ হয়ে আসে। আরহাম রায়তার শাড়ির আঁচল ধরে টান দিয়ে খুলে নেওয়ার উদ্দেশ্য। ঠিক সেই মুহূর্তে দরজায় ছুটে এলে মাহবুবা সিকেন্দার। চোখের সামনে যা দেখলেন বিশ্বাস হলো না। তার ছেলে এত হিংস্র যে একটা মেয়ের পরনের কাপড় এইভাবে খুলছে, শুধু অনুমতি ব্যতীত পড়েছে বলে। এক মুহূর্ত দেরি না করে পাশে রাখা তোয়ালে তুলে ছুঁড়ে দিল রায়তার গায়ের দিকে। তারপর সোফাতে এক সোয়ার আরহামের গালে বসালো। শব্দটা যেন পুরো ঘর কাঁপিয়ে দিল। রক্তিম চোখে সে মায়ের দিকে তাকালো। মাহবুবা চিৎকার করে উঠল, অনেক হয়েছে আরহাম, নিজের সীমা ভুলে যাস না। এই শিক্ষা দিয়েছি তোকে আমি। আরহাম কিছু বলতে এগোতেই মাহবুবা সিকেন্দার কণ্ঠে ধমকের সুরে থেমে গেল। চুপ, তোর একটা কথাও আমি শুনবো না। এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যা। তোর আর জানোয়ারের মধ্যে আমি কোনো তফাৎ পাচ্ছি না। কথাগুলো আরহামের বুকে আগুন ধরিয়ে দিল। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দুটো লালচে হয়ে রায়তার দিকে তাই একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর কিছু না বলে ভারী পায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রায়তা আর নিজেকে সামলাতে পারল না। সে ছুটে এসে মাহবুবা সিকেন্দারকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল। মাহবুবা ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই নীলা কাপা গলায় বলে উঠল, ভাবি, আমি তো আগে থেকেই নিষেধ করেছিলাম, কেন আমার কথা শুনলেন না? আর নীলার কথা শেষ হওয়ার আগে মাহবুবা সিকেন্দারের কণ্ঠে আবার কঠোর হয়ে উঠল, নীলা, নিজের ঘরে যাও, তোমাকে আমি এসব পাকনামি করতে বলিনি। মায়ের সেই ধমক শুনে নীলা আর কিছু বলল না। মাথা নিচু করে নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে গেল। আরহাম সিঁড়ি বেয়ে দ্রুত নেমে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে বসে পড়ল। ইঞ্জিন স্টার্ট দিতেই মুহূর্তের মধ্যে গাড়িটা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরহামকে এভাবে বেরিয়ে যেতে দেখে আজান বুঝে গেল আবার কিছু একটা হয়েছে। সে একবার আরহামের ঘরের দিকে তাকালো। ঠিক তখনই দেখলো নীলাও ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আয়াজানের বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। তার মাথায় শুধু রায়তার কথাই ঘুরতে লাগলো। জানি না এবার আর ওর ওপর কী ঝড় বয়ে গেল। ভেতর থেকে মাহবুবা সিকান্দার রায়তাকে সামলিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। রাগে তার শরীর যেন জ্বলছে। নিজের ছেলে এমন আচরণ তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ঘরের ভেতর রায়তা তখন ভেঙে পড়েছে। সে মেঝেতে বসে পড়ল, হাঁটু ভাঁজ করে বুকের কাছে টেনে নিল। কান্নাটা আর চেপে রাখতে পারল না। সে চিৎকার করে বলছে, বাবা, আমি এত বোঝা হয়ে গিয়েছিলাম যে আমাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিলে। মা না থাকলে কি কেউ আপন হয় না? বাবাও না, মা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে একা ফেলে দিলে কেন? ও মা, তোমার মেয়েটা কত অসহায় হয়ে গেছে। এইসব বলে অজরে কাঁদতে লাগলো রায়তা। তার ভেতর যেন ফেটে যাচ্ছে।
মাহবুবা সিকেন্দার সিঁড়ি বেয়ে নিচে নামতে আজান সামনে এসে দাঁড়ালো। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে গলার কথাক্ত নিয়ে বলল, বড় মা, তোমার ছেলে আবার রাইতার সঙ্গে কি করেছে? মাহবুবা সিকেন্দার বিরক্ত হয়ে তাকালো। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। আজান, তুমি মাথা ঘামিও না। আজান ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে নিল, তাচ্ছিল্যের সেই হাসি। ও তাই নাকি? তোমার ছেলে আদৌ রাইতাকে বউ মনে করে তোমার ছেলের কাছে থেকে যথাযথ সম্মান পেয়েছে? কথাগুলো মাহবুবা সিকেন্দারের ধৈর্যের বাদে আঘাত করলো। তিনি গলা শক্ত করে বলল, তোমাকে কি কেউ এসব বিষয়ে নাক গলাতে বলেছে? আজান স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল আর তাচ্ছিল হাসি এসে বলল, আমি শুধু দেখব আর কদিন এই সংসারটা টেকে। রাইতা তো এ বাড়ির বউ হয়েই গেছে, এ বাড়ির বউ হয়েই থাকবে, কিন্তু তোমার ছেলে থাকবে কি না সেটা সময়ই বলবে। মুহূর্তের মধ্যে মাহবুবার সিকেন্দারের চোখে আগুন জ্বলে উঠল। তিনি এক পা এগিয়ে এসে গর্জে উঠল, আজান, সাবধানে কথা বলো, না হলে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। ভুলে যেও না, ও আমার ছেলের বউ। আজান আর কিছু বলল না, শুধু বিদ্রূপ হাসিটা হেসে ধীরে ধীরে সরে গেল। তার চলে যাওয়ার পরও মাহবুবা সিকেন্দার দাঁড়িয়ে রইল। বুকের ভেতর অদ্ভুত একটা আশঙ্কা কাঁপছিল। মাহবুবা পাশে তাকাতেই দেখলো আজানের মা দাঁড়ানো। মাহবুবা এবার সরাসরি সুফিয়া সিকেন্দারের দিকে তাকিয়ে বলল, দেখেছো তোমার ছেলের সাহস? সুফিয়া সিকেন্দার ঠোঁট কেঁপে কেঁপে বলল, ভাবি, ভুল বলেনি, আর এটা তো হওয়ারই কথা ছিল। মাহবুবা সিকেন্দার কণ্ঠে তীব্রতা বেড়ে গেল, সুফিয়া, তুমি কি তোমার ছেলেকে সাপোর্ট দিচ্ছ? সুফিয়া স্থিরভাবে বলল, আমি আমার ছেলের ভালো চাই, সঙ্গে ওই মেয়েটারও। মাহবুবা চট করে ধমক দিয়ে বলল, তুমি যদি তোমার ছেলের ভালো চাও, আমি চাইলে দোষ কোথায়? সুফিয়া হঠাৎ চিৎকার করে বলল, দোষ আছে ভাবি, আপনি সব নষ্ট করে ফেলেছেন, কতগুলো জীবন নিয়ে খেলছেন। মাহবুবা সিকেন্দার কিছুক্ষণ চুপ করে থাকলো। সুফিয়াকে কয়েকটা কথা শোনাতে যাবে তখনই বাড়ির সদর দরজা খুলে আব্দুল হক সিকান্দার বাড়িতে প্রবেশ করলো। 2 দিন ব্যবসার কাজে বাইরে ছিল। ঘরে ঢুকে তিনি পরিস্থিতি সামলালো। মুহূর্তে দুজনকে শান্ত করতে সক্ষম হলো। মাহবুবা সিকেন্দারের দিকে তাকিয়ে এবার ধীর কণ্ঠে বলল, আমার খাবার রেডি করো, আর এসব নিয়ে যেন কোনো কথাই না হয়। সুফিয়া সিকেন্দার কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নিজের রুমে চলে গেল। রাইতা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার নিজেরই কোনো ধারণা ছিল না। রাতের গভীরে হঠাৎ ঘুম ভেঙে গেলে সে আবিষ্কার করে মেঝেতে শুয়ে আছে সে। গলার তীব্র তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিঃশ্বাস নিলেই যেন জ্বালা ধরে। ধীরে ধীরে উঠে বসে টেবিলের দিকে তাকায়, জগে এক ফোঁটাও পানি নেই। মনে হয় পুরো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, সব আলো নিভে গেছে বহু আগেই। তৃষ্ণা আর খিদের টানে রাইতা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। ডাইনিং টেবিলের সামনে এসে জগ ভরে পানি খায়। পানি গলা দিয়ে নামতে একটু স্বস্তি আসে। চারপাশে তাকিয়ে দেখে বাড়ির সবাই ঘুমিয়ে ঠিক তখনই পেছনে কারো পায়ের শব্দ। রাইতার বুক ধক করে ওঠে। সে ঘুরে তাকাতেই দেখে এক পরিচিত কিশোর দাঁড়িয়ে আছে। হঠাৎ ছেলেটা লাইট জ্বালিয়ে দেয়। তীব্র আলো চোখে পড়তেই রাইতা চোখ বন্ধ করে নেয়। এক গাল হাসি নিয়ে ছেলেটা বলে, বড় ভাবি তাই না? রাইতা চোখ খুলে তাকায়। বয়স 16-17 বেশি হবে না। চোখে পাঞ্চালচল্য, মুখে হাসি যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। তুমি কে? রাইতার গলায় এখনও চমকের রেশ। ছেলেটা হেসে বলে, আমি ছোট, মানে সরি, নিজেই হেসে নেয়, আমি আয়ান সিকান্দার, তোমার বিয়েতে থাকতে পারিনি, নানু বাড়িতে ছিলাম বলে। সে দুষ্টুমি করে রাইতার গাল টেনে দেয়। তুমি তো খুব মিষ্টি, একদম মানিয়ে গেছে ভাইয়ের সাথে। আয়নের এমন নির্ভেজাল আচরণে রাইতা মুহূর্তের জন্য থমকে যায়। আয়ন আবার বলে, কিছু খাবে? রাতে তো খিদে লাগেই, যেমন আমার লেগেছে এখন। রাইতা মাথা নাড়ে, অল্প হাসি ফুটে ওঠে ঠোঁটে। আসো, আমি গরম করে দিচ্ছি বলে আয়ান রান্নাঘরের দিকে এগোয়। রাইতা নিঃশব্দে তার পিছু নেয়। ফ্রিজ খুলে আয়ান খাবার বের করে গরম করতে থাকে। রাইতা অজান্তেই তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ মুখ ফসকে বেরিয়ে আসে, তোমাদের বাড়ির সব ছেলেই কি এমন সুন্দর? কথাটা বলেই সে নিজে সামান্য লজ্জা পায়।
আয়ান হেসে ওঠে। হ্যাঁ ভাবি, আমরা ভাইয়েরা সবাই সুন্দর। তারপর মজা করে যোগ করে, তোমার বড় কিন্তু কম না। রায়তা জোর করে হাসে, চোখ নামিয়ে নেয়। খাবার গরম হয়ে গেলে আয়ন প্লেটে তুলে দিতে দিতে বলতে থাকে, ভাবি আমি এই বাড়ির ছোট ছেলে রাহাত, সিকান্দারের ছেলে। একটু থেমে যোগ করলো, আম্মু আর আমি আজই নানু বাড়ি থেকে এসেছি, বুঝলা? নাও তুমি এখন খেতে থাকো, আমি রামেম বানাচ্ছি। রায়তা চুপচাপ মাথা নাড়ে। আয়ন নিজের কাজে মন দেয়। রায়তার খাবার প্রায় শেষের পথে। ডাইনিং টেবিলের ওপাশে দাঁড়িয়ে আয়ান রামেম বানাচ্ছে। চুলোর আঁচের সঙ্গে তাল মিলিয়ে সে নিচু গলায় গুনগুন করে গান গাইছে। হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আয়ান দেখি ভাবিজানের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেছিস। কণ্ঠটা শুনে রায়তার বুঝে বাকি থাকলো না পেছনে কে দাঁড়িয়ে। আয়ান হেসে ঘুরে দাঁড়ালো। ও আজান ভাই। আজান এগিয়ে এসে রায়তার সামনে চেয়ারে টান দিয়ে বসে পড়ল। রায়তা একবার তাকিয়ে দেখলো, তারপরে না দেখার ভান ধরল। চোখ নামিয়ে নিল। আজান তাকিয়ে থেকে বলল, ঠিক আছেন তো আপনি ভাবিজান? রায়তা বিরক্তির সঙ্গে জবাব দিল, আপনি থাকতে কি আর ঠিক থাকা যায়? এতক্ষণ ঠিকই ছিলাম, এখন কেমন থাকবো জানি না। আজান ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে শুধু তাকিয়েই থাকলো। সে দৃষ্টিতে অস্বস্তি বাড়তে থাকে। রায়তা চেয়ারে ঠেলে উঠে দাঁড়ালো, হাঁটা শুরু করলো প্লেট রাখতে। আজানও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, হাঁটা ধরলো তার ভাবি জানের পিছু পিছু। তখন আয়ান আজানের দিকে তাকিয়ে বলল, ব্রো, ভাবির পিছু ঘুরছিস কেন? ঘোরার কথা তো বড় ভাইয়ার, তুই কি পংক্সি দেখছিস? আয়ানের কথাই রায়তা আর আজান দুজনেই একসঙ্গে বিরক্ত হয়ে ওঠে। রায়তা কোনো কথা না বলে প্লেটটা বেসিনে রেখে দ্রুত পায়ে সরে যায়। তার চলে যাওয়ার শব্দ মিলিয়ে যেতে না যেতেই আয়ান আজানের দিকে তাকিয়ে বাঁকা এসে বলে, ভাবি কিন্তু সেই সুন্দর, ওনার বোন আছে নাকি? আজান চোখ কুঁচকে আয়ানের দিকে তাকায়, বিরক্ত হয়ে বলে, তোর তো এখনো দুধের দাঁত পড়ে নাই ব্যাটা, তুই আবার নারী খুঁজছিস? গল্প হোয়েন লাভ রিটার্ন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।